হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LR ক্লাসেস। আমি সোমা যশ। আজকে আমি তোমাদের ক্লাস 4-এর যে বাংলা পাতাবাহার নামক বইটি রয়েছে সেই বাংলা পাতাবাহার বই থেকে তোমাদের আজকে 11 নম্বর অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো তোমাদের সাথে এই 11 নম্বর অধ্যায়টা আলোচনা করার আগে এটার কি নাম, সেই নামটা জেনে নিই। 11 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে, দেখো, দক্ষিণ মেরু অভিযান। তো দক্ষিণ মেরু অভিযান মানে আমাদের যে মেরু, কুমেরু, সুমেরু, সেরকম দক্ষিণ মেরু যে অভিযান মানে সেখানে যে যাত্রা করা হয়েছিল, পাড়ি দেওয়া হয়েছিল, সেই দক্ষিণ মেরু অভিযান নিয়ে আজকের গল্প, এবং সেইটা নিয়ে আজকে তোমাদের সাথে আজকে আমাদের আলোচনাটা থাকবে। তো এই দক্ষিণ মেরু অভিযান মূল গল্পতে যাওয়ার আগে এই গল্পটা যিনি লিখেছেন, লেখক নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়, এনার সম্বন্ধে দু চার কথা তোমাদের বলে দেব। তো নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে 1905 সালে। তাহলে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে? 1905 সালে, এবং তিনি মারা যান 1963 সালে। তিনি ছিলেন কল্লোল যুগের এক জনপ্রিয় লেখক। কল্লোল যুগ অর্থাৎ কল্লোল নামক এক পত্রিকা তৎকালীন সময়ে বের হতো, যেটা রবীন্দ্র সমসাময়িক সময়, মানে রবীন্দ্রনাথ জন্মের আগে, পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে অনেক পত্রপত্রিকা বেরিয়েছে। সেইটার মধ্যে কল্লোল হচ্ছে এক বিখ্যাত পত্রিকা। সেই পত্রিকাতে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় লেখক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। অনুবাদ ও শিশু সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। শিশু সাহিত্য অর্থাৎ শিশুদের জন্য সাহিত্য রচনা, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে শিশুদের মনের মতো তৈরি হওয়া, এটার ক্ষেত্রে তিনি ছিলেন এক অনন্য লেখক। তার সাথে তিনি অনুবাদ রচনাতেও কিন্তু নানান রকমভাবে লিখেছেন, অর্থাৎ বিভিন্ন ভাষা থেকে বাংলা ভাষায় তিনি অনুবাদ করেছেন তার রচনাগুলোকে। গল্প, ইতিহাস, বিজ্ঞান ও ধর্ম এই প্রভৃতি বিচিত্র বিষয় নিয়ে তিনি লিখেছেন। তাহলে তিনি যে শুধু শিশু সাহিত্য বা অনুবাদ করে গেছেন তা না, তার সাথে সাথে দেখো গল্পও লিখেছেন, ইতিহাস, বিজ্ঞান এবং ধর্ম, অর্থাৎ গল্পগুলো কি নিয়ে লিখেছেন? বিজ্ঞান, ইতিহাস, ধর্ম, এরকম বিভিন্ন বিষয় নিয়ে তিনি বিচিত্র রকমের সৃষ্টি তিনি করেছেন। তিনি একাধারে গীতিকার, অভিনেতা, কাহিনীকার, চিত্রনাট্যকার ও চিত্র পরিচালক। তাহলে তিনি যে শুধু লেখক তা না, তার সাথে সাথে তিনি ছিলেন গীতিকার, অভিনেতা, কাহিনীকার, চিত্রনাট্যকার ও চিত্র পরিচালক। তার কয়েকটি উল্লেখযোগ্য বই হলো দুর্গম পথে, দুঃখজয়ীর দল, বন্ধুর চিঠি, না জানলে চলে না ইত্যাদি। তাহলে তোমাদের যদি পরীক্ষায় আসে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের কয়েকটি বইয়ের নাম লেখো, তোমরা এগুলো লিখতে পারো। কি কি? দুর্গম পথে, দুঃখজয়ীর দল, বন্ধুর চিঠি, না জানলে চলে না ইত্যাদি। এছাড়াও তার অনুদিত বিখ্যাত বই হলো মা কুলি, মানে অন্য ভাষা থেকে তিনি বাংলা ভাষায় রচনা করেছেন এই মা আর কুলি বইটি। এছাড়াও অনেক রয়েছে, কিন্তু এই দুটো উল্লেখযোগ্য। বর্তমান রচনাটি তার নতুন যুগের মানুষ বই থেকে নেওয়া। বর্তমান রচনা অর্থাৎ আজকে আমাদের যে পাঠ্য দক্ষিণ মেরু অভিযান, এই বইটা কোথা থেকে নেওয়া হয়েছে? নতুন যুগের মানুষ এই বই থেকে নেওয়া হয়েছে। তো এতক্ষণ আমরা দক্ষিণ মেরু অভিযানের যিনি লেখক তার সম্বন্ধে খুব সংক্ষেপে দু চার কথা তোমাদের বলে দিলাম। এবার আমরা আমাদের মূল পাঠ্যটা যেটা আজকে রয়েছে, গল্পটা, সেই দক্ষিণ মেরু অভিযান, এই গল্পটা সংক্ষেপে তোমাদের সামনে আমি আলোচনা করব, এবং সেখান থেকে কিছু প্রশ্ন লেখা আছে যার উত্তর তোমাদেরকে আজকে বলে দেব। তো এই দক্ষিণ মেরু অভিযান, দক্ষিণ মেরু কি? ইংল্যান্ডের দক্ষিণ দিক, যে জায়গাটায় বেশ কয়েক বছর আগে পর্যন্ত মানুষ জানতো না যে সেখানে কি আছে। তো সেই ইংল্যান্ডের যে দক্ষিণ মেরু, সেই দক্ষিণ মেরু আবিষ্কারের কথাই এই গল্পটাতে বলা হয়েছে। তো গল্পটার মধ্যে রয়েছেন একজন ক্যাপ্টেন, তার নাম হচ্ছে স্কট। তো এই স্কট, যিনি 1868 সালের 5ই জুন জন্মগ্রহণ করেছিলেন ডিভেনশায়ারের এক গ্রামে। তার বাড়ির লোক বড় 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 নৌবাহিনীতে চাকরি করতো, অর্থাৎ জাহাজের মধ্যে
তারা চাকরি করতো, বড় বড় চাকরি। তো সেই সূত্রে তিনি যখন জন্মগ্রহণ করেন, তো সেই জন্মগ্রহণ করার পর থেকেই তার মধ্যে সমুদ্রকে নিয়ে ভাবার বা সমুদ্রের মধ্যে ভেসে বেড়াবার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, যার দরুন তিনি সেই ছোটোবেলা থেকেই জাহাজের কাজ শেখেন এবং জাহাজের কাজে ছোটোবেলাতেই নিয়োগ হয়ে তিনি বিভিন্ন সমুদ্রের মধ্যে ঘুরে বেরিয়েছেন। তো জ্ঞানের যে জানার যে আগ্রহ, জ্ঞানের সীমাকে বাড়ানোর যে আগ্রহ, সেটা স্কটের মধ্যে যেন একটা পরিপূর্ণভাবে ছিল। তাই তিনি জাহাজে চাকরি করতে করতেই তিনি যখন কমান্ডার হন, তখন তিনি আমাদের যে দক্ষিণ মেরু, সেই দক্ষিণ মেরু আবিষ্কারের কথা ভাবেন এবং তখন যে দক্ষিণ মেরু আবিষ্কার করার জন্য বিভিন্ন দেশ ছুটে বেড়াচ্ছিল, মানে কে প্রথম গিয়ে সেই জায়গায় মানে অজানা তথ্যকে নিয়ে আসবে। তো সেই রকমই একটা যে কেন্দ্র ছিল, সোসাইটি ছিল, সেটা হচ্ছে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। তো এই রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি সে তখন দক্ষিণ মেরু অভিযানের কথা ভাবছিল এবং তার প্রস্তুতিও নিচ্ছিল এবং সেখানে স্কট যে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি, সেই সোসাইটির প্রধান হিসেবে যুক্ত হন এবং যুক্ত হয়ে তিনি 1901 সালে প্রথম দক্ষিণ মেরু অভিযানের জন্য প্রস্তুতি নিতে থাকেন এবং তিনি 1901 সালে তিনি এই দক্ষিণ মেরু অভিযানের জন্য আগস্ট মাসে ডিসকভারি নামক এক জাহাজের মারফত তিনি ওই ডিসকভারি নামক জাহাজে করে তিনি দক্ষিণ মেরু অভিযানের জন্য রওনা দিয়েছিলেন এবং সেখানে তার যে সঙ্গী হয়েছিলেন তিনি হচ্ছেন একজন বড় নাবিক, স্যার আর্নস্ট স্ক্যালন্টন। এই নামগুলো উচ্চারণ করতে একটু খটকা লাগবে, কেননা এগুলো সব বিদেশি নাম। তোমরা অবশ্যই বইতে কিন্তু নামগুলো খুব ভালো করে পড়বে। তো এই স্ক্যালন্টনের সঙ্গে স্কট যখন দক্ষিণ মেরু অভিযানের উদ্দেশ্যে রওনা দেয়, তখন সে 1901 সালে যখন যাত্রা শুরু করে, কিছুটা দূর যাওয়ার পর মানে দক্ষিণ মেরুর কাছাকাছি যাওয়ার পর সেখানে গিয়ে তারা দেখতে পায় বরফের উঁচু উঁচু প্রাচীর, যেটা কিনা বিধাতা পুরুষ নিজে তৈরি করেছিলেন যাতে দক্ষিণ মেরুকে না কেউ আবিষ্কার করতে পারে। অর্থাৎ পৃথিবীর মধ্যে ওটা যেন আলাদা জগৎ করে বিধাতা পুরুষ নিজেই চেয়েছিলেন ওটা আলাদা থাকুক, তাই তিনি যেন বরফের প্রাচীর দিয়ে জায়গাটাকে ঘিরে রেখেছিলেন। তো এরা যখন যাত্রা শুরু করে, সেই জাহাজ বরফের ভেতর দিয়ে পৌঁছাতে পারেনি এবং কিছুদিন পর তারা আবার ফিরে আসে। তো এইভাবেই তারা আবার যখন দ্বিতীয়বার যাত্রা শুরু করে, তখন তারা কিং এডওয়ার্ড দ্বীপের মধ্যে নোঙর ফেলে এবং সেই দ্বীপের মধ্যে কিছুদিন থেকে তারপর তারা 1902 সালের ফেব্রুয়ারি মাসে ওই দ্বীপেতে নোঙর ফেলে এবং নভেম্বর ডিসেম্বর মাস করে তারা আবার দক্ষিণ মেরু অভিযানের জন্য প্রস্তুতি শুরু করে এবং সেই সময় ওই নভেম্বর ডিসেম্বর মাসে 19টা কুকুর আর 3 জন সঙ্গী, স্কট, স্ক্যালন্টন আর উইলসন, এই 3 জন সঙ্গী আর 19টা কুকুর নিয়ে তারা যাত্রা শুরু করে এবং তারা তখন ভাবে জাহাজ নিয়ে নয়, তারা স্লেজে করে যাবে। তো স্লেজে করে যাওয়ার সময় তারা কিছুটা দূর যাচ্ছে, একটা করে ডিপো তৈরি করছে, ডিপো অর্থাৎ তাঁবু, থাকার জায়গা, তো সেরকম তৈরি করছে এবং সেখানে তারা কিছু কিছু খাবার রসদ করে রেখে যাচ্ছে, যাতে যাওয়ার পর যখন ফিরে আসার সময় হবে তখন যদি খাবার ফুরিয়েও যায় তাহলে রাস্তার মধ্যে তারা খাবার পাবে। কিন্তু সেই একইভাবে ওই গিয়ে বরফের মধ্যে গিয়ে সেই সময় যেহেতু নভেম্বর ডিসেম্বর মাস শীতকাল, সমুদ্রের জল যেন বরফের আকার ধারণ করে ফেলেছিল এবং তারা সেই বরফের প্রাচীর তারা ভাঙতে পারেনি। তো কিছুদিন পর আবার তারা মনে মনে ভাবে যে এবার তাদের জাহাজে ফিরে যাওয়ার প্রয়োজন। তো তারা তখন জাহাজে ফিরে আসে, কিন্তু জাহাজে ফিরে আসার আগে পর্যন্ত যখন তারা ওই 19টা কুকুর নিয়ে 3 সঙ্গী যাত্রা শুরু করেছিল, তারা হয়তো কিছুটা পৌঁছেছিল, কিন্তু ফিরে আসার সময় তাদের কাছে বাঁধার পর বাঁধা পড়েছিল, তাদের খাবারের অর্থাভাব দেখা দিয়েছিল। যদিও তারা ডিপোতে খাবার রাখছিল, তাদের শরীর এতটাই ক্লান্ত ছিল যে তারা এক ডিপো থেকে অন্য ডিপো পৌঁছাতে যেন তাদের বহু কষ্ট হচ্ছিল, তাই তারা অর্থাভাবটা তাদের মধ্যে আরও বেশি করে দেখা দিয়েছিল। আর যে 19টা কুকুর যারা স্লেজটাকে টেনে নিয়ে যাতায়াত করছিল বরফের মধ্যে, তো
তো এই স্লেজ, যেটা বরফে চলার গাড়ি, স্লেজ যেটাকে বলা হয়, তো সেই 19টা কুকুরও যেন তাদের খাবার শেষ হয়ে যাওয়াতে তারাও যেন আরও বেশি করে ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়েছিল। তো তখন তারা 3 সঙ্গী কী করেছিল, ওই 19টা কুকুর থেকে একজন কুকুরকে মারছে এবং বাকি যে কুকুরগুলো রয়েছে সেই মৃত কুকুরটাকে তাদের খাবার জন্য দেয়া হচ্ছে। এইভাবে কিছুটা সময় তারা অতিবাহিত করে শেষমেশ তারা ফিরে এসেছিল। কিন্তু স্কেলেটন পরবর্তীকালে যখন তারা জাহাজে ফিরে আসে সিদ্ধান্ত নেয়, তার পরবর্তীকালে 1908 সালে স্কেলেটন তার নিজের দলবল সঙ্গী নিয়ে দক্ষিণ মেরু অভিযানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু সে একইভাবে বরফের ওপর দিয়ে যাত্রা করা এবং বিফল হয়ে তারা ফিরে এসেছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে স্কট যতটা না যাত্রা করেছিল, স্কটেদের দক্ষিণ মেরু অভিযানে মানে স্কট যতটা গিয়েছিল তার থেকে 463 মাইল দূরে ছিল দক্ষিণ মেরু। কিন্তু স্কেলেটন যখন 1908 সালে যাত্রা করেছিল নিজেদের সঙ্গীদের নিয়ে, নিজের দল তৈরি করে, তখন কিন্তু স্কেলেটন দক্ষিণ মেরুর থেকে মাত্র 97 মাইল দূরে ছিল। তো কিছুটা কষ্ট করে আর গেলে হয়তো এটাই বলা হচ্ছে যে স্কেলেটন হয়তো দক্ষিণ মেরু অভিযানের প্রথম আবিষ্কারকর্তা হতেন, তার নামটা মাইল ফলকে লেখা হতো। কিন্তু বিধির বিধানে সেটা হয়নি, সে পরবর্তীকালে বিফল হয়ে ফিরে আসে। পরে যখন স্কট জানতে পারে যে স্কেলেটন বিফল হয়ে ফিরে এসেছে, দক্ষিণ মেরু অভিযানে গিয়েও সফল হতে পারেনি, তখন 1910 সালে আবার তারা যাত্রা শুরু করার জন্য প্রস্তুতি নিতে থাকে এবং টেরা নোভা নামক এক জাহাজের মাধ্যমে তারা যাত্রা শুরু করে। এরপর 1910 সাল থেকে 1911 সাল তারা এই যাত্রার প্রস্তুতি নিতে নিতে তারা দক্ষিণ মেরুর খানিকটা কাছে গিয়ে পৌঁছায়। কিন্তু আবার তাদের এই খাবারের অর্থাভাব দেখার জন্য তারা আবার ফিরে আসে ব্যর্থ হয়েই। এরপর 1911 সালের শেষের দিকে এবং 1912 সালের প্রথম 1 তারিখে তারা দক্ষিণ মেরুর কাছাকাছি পৌঁছে যায় এবং 18ই জানুয়ারি 1912 সালের 18ই জানুয়ারি তাদের যে কাঙ্ক্ষিত দেশ দক্ষিণ মেরু, যে জায়গাটায় তারা পৌঁছাতে চেয়েছিল, স্কট সেই জায়গাটায় গিয়ে পৌঁছায়। অবশেষে কত সালে বললাম? 1912 সালের 18ই জানুয়ারি। অবশ্যই তোমরা মনে রাখবে যে স্কট দক্ষিণ মেরু অভিযানে সফল হয়। কিন্তু এর মধ্যেও একটা ব্যর্থতা থেকে যায় কি, যে স্কট যে জায়গায়, যেহেতু সে ইংল্যান্ডের অধিবাসী ছিল, তো যে জায়গাটায় দক্ষিণ মেরুর যে জায়গাটায় গিয়ে সে তার দেশের প্রথম পতাকা পুঁতবে বলে ভেবেছিল, সেই জায়গায় দেখা যায় যে কয়েক সপ্তাহ আগে নরওয়ের আমুন্ডসন নামে এক বিখ্যাত আবিষ্কারক সে গিয়ে তাদের নরওয়ে দেশের পতাকা পুঁতেছে। অর্থাৎ দক্ষিণ মেরু অভিযানের প্রথম আবিষ্কারক কর্তা হলেন আমুন্ডসন। এটা কিন্তু মনে রাখবে, নরওয়ে দেশের আমুন্ডসন, যে কিনা দক্ষিণ মেরু অভিযান প্রথম আবিষ্কার করেছিলেন। তো স্কটের মধ্যে একটা জেদ ছিল যে যেহেতু স্কেলেটন পারেনি, বিফল হয়েছিল, তাই সে মনের মধ্যে একটা জেদ রেখেছিল, হয় তিনি দক্ষিণ মেরু আবিষ্কার করবেন, নয় তিনি আর ইংল্যান্ডে ফিরবেন না। তো তার এই কথাটা কিন্তু সঠিক হয়েছিল, অর্থাৎ তিনি দক্ষিণ মেরু আবিষ্কার করেছিলেন কিন্তু তার ইংল্যান্ডে ফেরা আর হয়নি। সেই যখন তারা দক্ষিণ মেরু অভিযানের জন্য 1912 সালে রওনা দিয়েছিলেন, সেই সময় তাদের সাথে ছিল 8 জন সঙ্গী। সেই 8 জন সঙ্গীর মধ্যে এক সঙ্গী অসুস্থ হতে থাকেন এবং পথের মধ্যেই তারা মৃত্যুবরণ করেন এবং বরফের কবরেই যেন তাদেরকে চাদর দিয়ে দেওয়া হয়েছিল, বরফের চাদর দিয়ে দেওয়া হয়েছিল কবর স্বরূপ। তো এইভাবে এক এক করতে 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 সবাই যেন সেই বরফের মধ্যেই তাদের মৃতদেহ, তাদের দেহকে বিলীন করে দিয়েছিল দক্ষিণ মেরু অভিযানের জন্য। তো পরবর্তীকালে ওই স্কট তার ডায়েরির শেষ পাতায় লিখে যায় যে আমাদের দেশ যদি জানতে পারত যে তার দেশের নাম উজ্জ্বল করার জন্য, নতুন দেশ আবিষ্কার করার জন্য তার ছেলেরা, অর্থাৎ তার বীর সন্তানরা কতটা কষ্ট করছে, তাহলে হয়তো আমাদের দেশের মাথা আরও উঁচু হতো, গর্বে বুক ফুলে উঠত। তো পরবর্তীকালে যখন আরও সব নাবিকরা যখন স্কটকে খুঁজতে যায় সেই বরফের মধ্যে, তখন মৃতদেহর সাথে তার পাশে পড়ে থাকা ওই ডায়েরিটাকেও তারা পায় এবং তার ডায়েরির শেষ পাতায় এই লেখাটা থাকে। তো এইভাবেই কথাটা এটাই যে দক্ষিণ মেরু অভিযান একটা দুর্ভেদ্য জায়গা, যেটাকে
মানে না দেখা বা না পাওয়ারই একটা কথা ছিল, কিন্তু সেইটাকে আবিষ্কার করে দেখানো, একটা মনের জোর, মনের সাহসের সাথে আবিষ্কার করে যে দেখানো, নতুন জায়গার আবিষ্কার, এইটাই এই গল্পটার মধ্যে বলা হয়েছে। আমি খুব সংক্ষেপে কিছু কিছু পয়েন্ট তুলে আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা গল্পটা কিন্তু অবশ্যই পড়বে। এই গল্পটা থেকে বিভিন্ন রকম শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন তো আসবে, শর্ট কোশ্চেন কিন্তু অবশ্যই আসবে, এবং সালগুলো খুব ভালো করে তোমরা মনে রাখবে। এরপর দেখো কিছু প্রশ্ন লিখে রেখেছি, সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম কি বলছে, স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করত? স্কটের পূর্বপুরুষেরা জাহাজে বড় বড় চাকরি করত। তারপরে কি বলছে, দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থাটির নাম কি? রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। এইটা হচ্ছে দক্ষিণ মেরু অভিযানের বা দক্ষিণ মেরু আবিষ্কারের একজন সংস্থা। 1908 সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন? 1908 সালে স্যার আর্নস্ট স্ক্যালটন দক্ষিণ মেরু অভিযানের জন্য তার নিজস্ব দল নিয়ে তার যাত্রা শুরু করেছিলেন। এরপর কি বলছে, ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? কেন ছিল? তার যে জন্মটা হয়েছে 1868 সালে, সেই সময় তার পরিবারের বহু মানুষ, পূর্বপুরুষেরা এই সমুদ্রের জাহাজে চাকরি করত, বড় বড় চাকরি করত। তো জন্ম থেকেই যেহেতু সে তার পরিবারের মানুষদেরকে বেশিরভাগ সময় সমুদ্রে ভেসে যেতে দেখেছে, জাহাজের সাথে ভেসে যেতে দেখেছে, তাই তার মনের মধ্যেও একটা আগ্রহ ছিল যে সমুদ্রের মধ্যে কি রয়েছে বা নতুন কি রয়েছে, নতুন কিছু জানার একটা আগ্রহ ছোটোবেলা থেকেই তার ছিল। তাই ছেলেবেলা থেকেই সে তার জাহাজের কাজ শেখে এবং কৈশোর বয়সেই সে জাহাজের চাকরি নিয়ে ভেসে যেতে থাকে। এই জন্যই বলা হয়েছে সামুদ্রিক অভিযান যেন স্কটের মধ্যে আরও বেশি করে আগ্রহ দেখা দিয়েছিল, যে সমুদ্রের যে অজানা তথ্য সেগুলো যেন সে আবিষ্কার করতে পারে, এটাই বলা হয়েছে। তো দক্ষিণ মেরু অভিযান, এই গল্পটা আজকে তোমাদের সাথে আলোচনাটা এখানেই শেষ করলাম। এই গল্প থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস, বড় নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে তোমরা এমসিকিউ নোটস, বড় নোটস পেতে হলে আমাদের যে ওয়েবসাইট www.lrnr.in এই ওয়েবসাইটে ভিজিট করো এবং সমস্ত কিছু তথ্য তোমরা দেখে নিও।